মানুষ কি আসলে মুখে ক্রিম লাগাচ্ছে নাকি আসলে বিষ লাগাচ্ছে তারা নিজেরাও জানে না। ২ দিনের মধ্যে ফর্সা হতে আমরা এরকম ফর্সাকারী ক্রিমগুলো লাগাবো, তারপর সারা জীবনের জন্য আমাদের স্কিনটা নষ্ট হবে। কি হইতে পারে? কি সমস্যাটা কি? বাংলাদেশের হাজার, হাজার মেয়ে জাস্ট ফর্সা হওয়ার জন্য, সুন্দর হওয়ার জন্য আজকে এই ক্রিম লাগাচ্ছে, কালকে ওই সার্জারি করছে। কিন্তু তারা আসলে যেটা মিলিয়ে দেখে না, মূল প্রবলেমটা আসলে স্কিনে না। মূল প্রবলেমটা হচ্ছে একেবারে বুকের ভেতরে, যেখানে আমি বিশ্বাস করি আমি সুন্দর না, আমি কুৎসিত, আই এম নট গুড এনাফ। আল্লাহর দেওয়া স্কিন যেটা আমরা সাধারণভাবে যত্ন করতে পারি, এটা আমরা ধ্বংস করে ফেলেছি। কিভাবে মেয়েরা তাদের স্কিন কেয়ারের নামে স্কিনকে ড্যামেজ করে? মোটা দাগে সেটার আমরা যত্ন করতে পারবো, চেঞ্জ করতে পারবো না। এটা আমরা মানতে রাজি না। যত আমরা স্টেরয়েড দিই, তত আমাদের সূর্যরশ্মির যে ক্ষতিকর প্রভাব, এটার সাথে স্কিনের যে লড়াই করার ক্ষমতা পুরোপুরি নষ্ট হয়ে যায়। সে মাখুক আর না মাখুক, এই ক্রিম যদি তাকে পয়সা দেয়, সেই ক্রিমকে প্রমোট করবে। অভ্যস্ত যে একটা ডে ক্রিম লাগাবো, একটা নাইট ক্রিম লাগাবো। এটা আমার জীবনের সমস্ত মুশকিল একসাথে আসান করে দিবে। কোন জিনিসগুলো আপনাকে আতঙ্কিত করে স্কিনের ব্যাপারে আপনি যখন মেয়েদেরকে দেখেন? ধৈর্যের অভাব। আমরা একটা জিনিস হয় যে ও এটা ব্যবহার করে ভালো ফল পেয়েছে, আল্লাহর হস্তে ওটা আমার প্রোডাক্ট হয়ে গেছে। মানসিক যে তার ইনফিরিয়রিটি, এটা আসলে কত বড় একটা ফ্যাক্টর এই স্কিনকে উপকারের নামে ক্ষতি করার ক্ষেত্রে। আমি কখন ঘুমাই, কখন আমি ঘুম থেকে উঠি, এটা অটোমেটিক্যালি আমার স্কিনকে একটা স্কিন ক্লকে, বায়োলজিক্যাল ক্লকে ঢুকায়, একটা হিলিং এ ঢুকায় ফেলে। ওভারনাইট অনেক হেলদি লিপিস আমাদের ফেসে চলে আসে। নিজেকে হেট করা ও মানে আচ্ছা, সে যদি এক্সাক্টলি, হ্যাঁ। সামহাও আপনাকে কনভিন্স করতে পারে তুমি আসলে সুন্দর না, তখনই কিন্তু আপনি গ্রহণযোগ্য হওয়ার জন্য ১,০০০টা ক্রিম দিবেন। ৫টা থেরাপি, ভুংচুং একটা নাম দিয়ে আছে, একটা প্যাকেজ। মানুষ হরদম ৳৪০,০০০ দিয়ে কিনে নিচ্ছে। এটা সলভ হতে, হতে প্রবলেম সলভ হয়নি, আরো ২ টো ধরিয়ে দিলাম। কিন্তু পুরো জায়গায় ওই ইনসিকিউরিটিটা সলভ করতে আমার ১৫,০০০ খরচ হচ্ছে। কিন্তু এর বিপরীতে আমি ২ লাখ, ২.৫ লাখ, ৳৪.৫ লাখ দিয়েছি। আমার কোনো রিগ্রেট, রাদার আমি আরো ফ্রেন্ডকে জিজ্ঞেস করতেছি এরপরে কই যাব? এই কারণ জিনিসটা প্রবলেমটা সলভ হয় নাই। কারণ প্রবলেমটা সলভ হয় নাই। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো তো আছেন? ভাবি ডক্টর সুষমা রেজা, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট, সেরিন স্কিনের আজকে আমাকে ফর্সা করে দিবে। তো আমি এখানে বিভিন্ন রকম ক্রিম টিম ভাবির পরামর্শ এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন আমার জিনিস। পরামর্শ না, একটা যাই পুরো হোক, মিথ্যা তো কথা। মূল কথা হচ্ছে কি যে অনেক কিছু নিয়ে বসছি, তো এখন আমি কিভাবে ফর্সা হবো বলেন? আচ্ছা, আপনার ফর্সা হওয়ার ভূত মাথায় চাপলো কেন এটা? ভূত তো আমার না, ভূত তো সারা বাংলাদেশের মানুষের। সারা বাংলাদেশের এই ভূতের জন্যই আমাদের স্কিনগুলো, আল্লাহর দেওয়া স্কিন, যেটা আমরা সাধারণভাবে যত্ন করতে পারি, এটা আমরা ধ্বংস করে ফেলেছি। আপনি কি আসলে জেনুইনলি যখন আপনারা ক্লিনিক্যালি কাজ করেন, আপনারা কি দেখেন যে অনেক পেশেন্ট আসছে যারা আসলে স্কিনের যত্ন নেওয়ার জন্য লক্ষ, লক্ষ টাকা খরচ করছে দেশে, দেশের বাইরে, এবং আসলে পুরা স্কিনটা আসলে ড্যামেজ হইছে? অ্যাবসোলিউটলি। হর হামেশা কিরকম? মানে আমাকে জাস্ট এক্সাম্পল দেন যে কিভাবে মেয়েরা তাদের স্কিন কেয়ারের নামে স্কিনকে ড্যামেজ করে? স্কিন কেয়ারের নামে কি আমাদের এই সাউথ এশিয়ান এই পুরা জোনটাতে তো আমরা সবাই জানি যে আমাদের ফর্সা স্কিনের উপর একটা বাড়তি ফ্যাসিনেশন আছে। সো আমরা মেনে নিতেই রাজি না যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন রকম স্কিন কালার দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। মোটা দাগে সেটার আমরা যত্ন করতে পারবো, চেঞ্জ করতে পারবো না। এটা আমরা মানতে রাজি না। সো আমরা না অনেকগুলো, আমি কি বলবো, সোশ্যাল ক্লাস অনুযায়ী আমরা আসলে পেশেন্ট প্রেজেন্টেশন দেখি। যারা আমাদের খুব বলবো যে লোয়ার ক্লাস বা লোয়ার মিডল ক্লাস, আর্থসামাজিক প্রেক্ষাপটে বলছি, ওনাদের বাজারে যে ব্রাইটেনিং ক্রিমগুলো পাওয়া যায়, রং ফর্সাকারী ক্রিম, গৌরী, চাঁদনি, আমরা এই নামগুলোর সাথে অনেক পরিচিত, যেগুলো খুব রিসেন্টলি একেবারে ব্যান্ড করে দেওয়া হয়েছে। এগুলো বছরের পর বছর আমরা ব্যবহার করছি। আর এই ওখানে আমরা এক ধরনের প্রবলেমগুলো পাই। আর যারা আমাদের আপার ক্লাস এই যে গ্রুপটা আছে, সেখানে আমরা স্কিন কেয়ার প্রোডাক্টের আমি বলব অপব্যবহার, যেটা প্রয়োজন নাই সেটা ব্যবহার করা, যেই প্রসিডিওরে ঢোকার দরকার নাই সেগুলো করে ফেলানো, এগুলো রিলেটেড যত ধরনের স্কিন ড্যামেজ, যেটা আমরা হরহামেশা দেখি। আর আমি যদি ব্রাইটেনিং ক্রিমটা নিয়ে বলি, সাধারণত হয় কি, যেগুলো বাজারে রং ফর্সা করবে বা দাগ সারাবে হিসেবে বিক্রি হয়, এটার ভেতরে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্যাকেজিংয়ে লেখা থাকে না ভেতরে কি আছে। তাই ব্রাইটেনিং ক্রিমগুলোর ড্যামেজ অনেকগুলো উপাদানের মাধ্যমে হয়। তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে যেটাকে আমরা হাইড্রোকুইনন বলি। যেমন আমাদের বাংলাদেশে আপ টু 4% পর্যন্ত লাইসেন্সড, তাও দীর্ঘ সময়ের জন্য না, বড়জোর ৩ মাসের জন্য বা ২ মাসের জন্য। কিন্তু এটাই ধরেন আমি যদি
যদি 10% করে দেই, 20% করে দেই, পেশেন্ট ১ বছর না ১০ বছর ধরে মাখছে। স্টেরয়েড আরেকটা জিনিস। যা কিছুতে আপনি স্টেরয়েড দেন, স্কিনটা চকচকে হয়ে যায়, শাইন করে ১ম। কিন্তু কিছুদিন পরে দেখবেন লালচে হচ্ছে, ব্লাড ভেসেল যেগুলো তন্তুর মতো ভেসে উঠছে, যেটাকে আমরা টেলেনজেক্টেশিয়া বলছি, এটা আমরা খুবই কমনলি পাই। যত আমরা স্টেরয়েড দিই, তত আমাদের সূর্যরশ্মির যে ক্ষতিকর প্রভাব, এটার সাথে স্কিনের যে লড়াই করার ক্ষমতা পুরোপুরি নষ্ট হয়ে যায়। তো তাতে হয় কি, একটা সময় আমরা কি দেখতাম, আমাদের দাদি-নানিদের স্কিন দেখতাম। ওরা কিন্তু এত কিছু মাখতো না। ওরা জাস্ট যত্ন করতো ওদের এক্সিস্টিং যে স্কিনটাকে আছে, নেচারকে ওরা রেসপেক্ট করতো। সেই জায়গায় আমরা রিপ্লেস করে এত কিছু এনেছি, কিন্তু এখন কি আমরা এজিংকে আটকাতে পেরেছি? বরং এখন যেটা আমরা দেখি যে এই প্রোডাক্টগুলোর কারণে এজিং প্রসেস ত্বরান্বিত হয়েছে। কারণ এজিং এর একটা বড় কারণ হচ্ছে স্কিন ড্যামেজ হলে সান প্রোটেকশনের ক্ষমতাটা চলে যাওয়া। তাই এখন আমরা দেখি এত হেভি মেকআপ, এত স্কিন কেয়ারের পরেও আমাদের মেয়েদের ২১, ২২, ৩০ এর মধ্যে ফাইন লাইন চলে আসছে। স্কিনটা রুক্ষ হয়ে আসছে, আনইভেন আছে এবং আমরা আমরা হন্যে হয়ে আছি। একটা প্রোডাক্ট শেষও হচ্ছে না বটলটা, আমরা আরেকটা এক্সপেরিমেন্টে চলে যাচ্ছি। এবং বিউটি ব্লগার যারা আছে, ডার্মাটোলজিস্ট আমরা আমরা আসলে অনেক কথা সোসাইটিতে বলতেও পারি না। কারণ আমাদের ক্লিনিক্যাল ডার্মাটোলজিতে আমরা ৪,০০০ রোগ নিয়ে ব্যস্ত, যেগুলো আমরা ডেইলি চেম্বারে দেখি। তো আমাদের হাতে আসলে কত সময় আছে যে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাওয়ারনেসে এসে কনটেন্ট করে সচেতন করব। ওই জায়গাটা পুরোপুরি রিপ্লেসড হয়ে গেছে যারা ইনফ্লুয়েন্সার বা নিজেদের বিউটি ব্লগার বা ব্লগার দাবি করছে। তো আমি আসলে বলা শুরু করে এই যে এক নিঃশ্বাসে বলছি, এটার একটা বড় কারণ হচ্ছে কোথা দিয়ে শুরু করব, কোথায় এটার শেষ আমি জানি না। বিউটি ব্লগারদের কথা যখন আসলো, ডেফিনিটলি সেখানে যেকোনো ফিল্ডেই ভালো ব্লগার আছে, খারাপ ব্লগার আছে, সবখানে। এখন ব্লগারদের যেটা হয় সেটা হচ্ছে গিয়ে ধরেন একটা ক্রিম, সে মাখুক আর না মাখুক, এই ক্রিম যদি তাকে পয়সা দেয়, সেই ক্রিমকে প্রমোট করবে। এবং অনেকের স্কিন তো আসলে কিছুটা হলেও গড গিফটেড। এই তার ক্রিম দিয়ে গড গিফটেড হয় নাই। যারা ইনফ্লুয়েন্সড হয়, প্রভাবিত হয়, তারা এই ক্রিমটা কেনা শুরু করে এবং ক্রিমের বাজেট অনেক বেশি। একটা ক্রিম একটা এক্সাম্পল। বাট এই যে সে ঘন ঘন বিউটি প্রোডাক্ট অনেক বাড়ায় ফেলতেছে, আসলে প্র্যাকটিক্যালি একটা মানুষের স্কিন ভালো রাখার জন্য, আমি কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য বলছি না, আমি সাধারণ জীবনযাপনের জন্য বলছি, কতটুকু তার দরকার আর কতটুকু আপনার কাছে মনে হয় যে অনেক বেশি প্রমোট করা হয়, অনেক বেশি খরচ করানো হয়, বা সেটা আসলে দরকার নাই, উপকারের থেকে ক্ষতি বেশি। যখন আমরা স্কিন কেয়ার পার্সপেক্টিভে কথা বলবো, আসলে প্রথম জিনিসটা কি, আমার বেসিক স্কিন কেয়ারটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো বেসিক বলতে আমরা সাধারণত ত্বকে ৩টা জিনিসই যথেষ্ট। হ্যাঁ, একটা প্রপার ক্লিনজার ইউজ করা, স্কিনটা বুঝে করতে হয়, একটা ময়শ্চারাইজার দেওয়া, আর একটা সান প্রোটেকশন যাতে আমি করতে পারি। যেমন এটা কোনো জেন্ডার নাই যে মেলে আলাদা, ফিমেলে আলাদা, সবার জন্য এটা হচ্ছে বেসিক। এই ৩টা আইটেমে যথেষ্ট বেসিক স্কিন কেয়ারের জন্য। এখন ধরেন কি, আমাদের লাইফে তো এখানে আটকে থাকে না। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি। বছরখানেক আগে আমার হার্পিক জস্টার হলো ফেসে। পুরো এই জায়গাটা সিভিয়ার পিগমেন্টেশন দিয়ে ভরে গেছিল। তো ওই সময় তার মানে এখন আমার ট্রিটমেন্ট পারপাসে দরকার। তখন আমরা সেরাম, আমি যেরকম ইউজ করলাম, সেক্ষেত্রে অনেক ধরনের অ্যাক্টিভ আছে, নায়াসিনামাইড, আলফারবিটেন, ভিটামিন সি, যেগুলোকে আমরা টার্গেটেড প্রোডাক্ট বলি। স্কিন কেয়ারে হেল্প করে, স্কিনের রিজুভিনেশনে হেল্প করে এবং পার্টিকুলার প্রবলেম সলভ করে। যেমন নায়াসিনামাইড, এটা একটা প্রোডাক্ট যেটা আমরা দাগ তুলতে ব্যবহার করি। ভিটামিন সি, এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট। নামগুলো আমরা জানি এবং আমরা জানি এটা কেন স্কিনে দেওয়া হচ্ছে। তো আমরা হয়তো 6 মান্থস বা 8 মান্থস আমরা ওইটা দিয়ে প্রবলেমটা সলভ করে ফেলেছি। এরপরে আমি চাইলে বেসিক স্কিন কেয়ারে সেরাম রাখতেও পারি, না চাইলে আমি জাস্ট আবার আমার বেসিকে ফেরত যেতে পারি। অর্থাৎ ওইটা হতে হবে আমার নিড এবং প্রবলেম বেস। যেমন একটা উদাহরণ হতে পারে, আমার বয়স এখন 25 ক্রস করছে, আমি চাচ্ছি একটু অ্যান্টি এজিং এর কিছু একটা রাখবো। যেমন একটা সেরাম যেটার মধ্যে রেটিনল আছে, সেল টার্নওভার বাড়ায়, কোলাজেন বুস্ট করে। সো স্কিন কেয়ার মানে খারাপ এটা কিন্তু না। বুঝে স্কিন কেয়ারটা আমাদের স্কিনের যত্নে অনেক বেশি হেল্প করে। ওই জায়গাটাতে আসলে আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেসটা দরকার যে স্কিন কেয়ার মানেই খারাপ না। কিন্তু আমাদের যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে ধরেন কোরিয়ান, আমরা শিখছি যে ১৬ স্টেপের স্কিন কেয়ার, ১২ স্টেপের স্কিন কেয়ার, 7 স্টেপের স্কিন কেয়ার। এটা কোথা থেকে আসলো, কতটুকু বিজ্ঞানসম্মত, আসলে প্রয়োজন আছে কিনা, এইটা আমরা যাচাই করছি না। যে জায়গাটাতে আমরা, যারা ভালো বিউটি ব্লগার তারা কিন্তু এগুলো নিয়ে কোয়েশ্চেন করেন। সবাই যে স্রোতে গা ভাসান তা না। কিন্তু এই জিনিসগুলো হয় কি, সাধারণ মানুষ, মেয়েদের আসলে আমি স্পেসিফিক মেয়ে উল্লেখ করে বলছি যে আমরা খুব
কুইক সমাধান চাই। যেমন আমার দাগটা হলো, আমি যদি স্কিনের সায়েন্স না বুঝি, এটাকে স্লো আমাকে 6 to 8 মান্থ সময় দিয়ে ডিল করতে হবে। কিন্তু আমরা চাই কি একটা প্রোডাক্ট যেটা ম্যাজিকের মতো কাজ করবে। এখনই আসবে এবং এটা ৩ দিনের মধ্যে আমি দেখছি চকচক করছে, ৬ দিনের মধ্যে ভালো লাগছে, ১ মাসের মধ্যে ভালো হচ্ছে। যেকোনো প্রোডাক্ট যদি এরকম ম্যাজিক্যাল কাজ করে, এটা ১ম সায়েন্স হচ্ছে এটা আপনার স্কিনের জন্য ভালো না। দিস ইজ নট হাউ স্কিন ওয়ার্কস। আমাদের স্কিন একটা অসাধারণ, আমি বলবো, অর্গান, যেটা নিয়ে আমাদের কোনো ধারণাই নাই। এবং আমি যত অ্যাজ আ ডার্মাটোলজিস্ট স্কিন নিয়ে যখন আমার জার্নিটা শুরু হয়, এটার সায়েন্স ইটসেলফ, মানে আল্লাহ কত বড়, মানে সৃষ্টিকর্তার পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করি যে এখানে অসাধারণ সব জিনিস আছে, যেটার প্রাকৃতিকভাবে ক্ষমতা আছে নিজে বহু কিছুর বিরুদ্ধে লড়াই করার। যেমন আমাদের স্কিনে যেটা হয়, স্কিনটা একটা বিল্ডিংয়ের মতো। এখানে অনেকগুলো লেয়ার আছে। ২১ দিন পর, পর বা ২৮ দিন পর, পর মরা চামড়ার মতো একটা লেয়ার উপর থেকে চলে যায়। ধরেন অনেক সময় হয় না যে আমরা এখানে ব্যথা পেয়েছি, একটু কালো দাগ হয়েছে। কেন এই কালো দাগটা আপনা আপনি ৬ মাস পরে ফেড আউট হয়ে যায়? কারণ ওই যে উপর থেকে একটা, একটা করে সাপের খোলসের মতো লেয়ার আমি মাসে, মাসে হারিয়েছি। তো আস্তে, আস্তে কিন্তু দাগটা চলে যাচ্ছে। তার মানে আমার স্কিন আমাকে নিজেই সাপোর্ট করছে। তাহলে আমাদের ভূমিকাটা কি হতে পারে স্কিন কেয়ারের পার্ট হিসেবে? ওটাকে একটু অগমেন্ট করা যায় কিনা? একটু ত্বরান্বিত করা যায় কিনা? ওই জায়গায় কোন, কোন টার্গেটেড জিনিস আসতে পারে যেটা এটাকে আরেকটু সলভ করতে পারে? ওই বোঝাটা অনেক বেশি ইম্পোর্টেন্ট, হ্যাঁ? এবং ওইটাতে আমাদের সমাজে আসলে কোনো সচেতনতা নাই। আপনি দেখবেন যে আমরা এভাবে শিখে অভ্যস্ত যে একটা ডে ক্রিম লাগাবো, একটা নাইট ক্রিম লাগাবো। এটা আমার জীবনের সমস্ত মুশকিল একসাথে আসান করে দিবে। বাট এই যে পুরো আইডিয়া থেকে কিন্তু আমরা এখন মডার্ন যে ডার্মাটোলজিতে আমরা সম্পূর্ণ সরে এসেছি। আমরা আগে বেসিকটা মেইনটেইন করি, তারপর আমরা টার্গেটেড স্কিন কেয়ার করি। টার্গেটেড মানে তোমার স্কিনের এখন কি দরকার? এখন আমার স্কিনে কোনোই দাগ নাই, কোনো এই ধরনের প্রবলেম নাই। কিন্তু আমি ২ টো পাওয়ারফুল অ্যাক্টিভ রুটিনে রেখে দিলাম অপ্রয়োজনীয় তো। কিন্তু আপনি যখন একটা অপ্রয়োজনীয় জিনিস স্কিনে দিবেন, স্কিন ডিফারেন্টলি প্রসেস করবে। তার ওয়ার্কলোড বাড়বে। তার সাধারণভাবে হিলিং এর যেই প্রক্রিয়াটা আছে সেটা ব্যাহত হবে। ওই জায়গাটায় আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা দরকার। আপনি যখন একজন ক্লিনিক্যাল ডার্মাটোলজিস্ট হিসেবে Facebook, Instagram এ ঘুরে বেড়ান এবং আপনি দেখেন যে এটা তো একটা ট্রিলিয়ন ডলার বিজনেস এবং সবাই তার প্রোডাক্ট বিক্রি করতে চায় এবং তাদের মধ্যে কিছু সৎ মানুষ আছে, অনেকে অসৎ মানুষ আছে। কোন জিনিসগুলো আপনাকে আতঙ্কিত করে স্কিনের ব্যাপারে? আপনি যখন মেয়েদেরকে দেখেন, স্পেশালি মেয়েদের কথা আমি বলতেছি, যে তারা তাদের স্কিনের ব্যাপারে অনেক সচেতন বা যত্নশীল হইতে গিয়ে তারা নানা জিনিস কিনতেছে, বেচতেছে, কথা বলতেছে, যেগুলা পিওরলি পয়সা নষ্ট, আনসাইন্টিফিক এবং অনেক ক্ষেত্রে ক্ষতিকর। এটার মধ্যে তো আসলে আমি যেটা ১ নাম্বার পয়েন্ট বলব সেটা হচ্ছে কি যে ধৈর্যের অভাব। আমরা একটা জিনিস হয় যে ও এটা ব্যবহার করে ভালো ফল পেয়েছে, আল্লাহর হস্তে ওটা আমার প্রোডাক্ট হয়ে গেছে। মানে ও ভালো ফল পেয়েছে, স্কিনটা তো এরকম করে কাজ করে না। একটু আগে আমরা কিন্তু এটা আমাদের আলোচনায় আসছিল যে একটা মানুষের, ধরেন আপনি একটা সুন্দর একটা স্কিন দেখছেন। এটা শুধু স্কিন কেয়ারের কারিশমা না আসলে। এখানে জেনেটিক্স অনেক ইম্পোর্টেন্ট একটা ব্যাপার। এবং একটা সেম প্রোডাক্ট আপনি যদি মাখেন, আপনার ক্ষেত্রে এটা একভাবে কাজ করবে, এটা আমার ক্ষেত্রে একভাবে কাজ করবে। তো এখানে ওই আন্ডারস্ট্যান্ডিংটা আসলে আমাদের পেশেন্টদের একেবারেই, মানে মোটামুটি থাকেই না। এবং আমি এখানে না শুধুমাত্র একটা, তো এখানে ২ টো ভাগ আছে কিন্তু। একটা হচ্ছে আমাদের স্কিন কেয়ার প্রোডাক্ট, যেটার মধ্যে ফেস ওয়াশ, ময়েশ্চারাইজার, সানব্লক, অল সর্টস অফ সেরাম এগুলো আছে। আরেকটা হচ্ছে কালার কসমেটিক্স। সো আমি এই পার্টটাকে বলতে পারি, যেটা যদি আমরা ওয়াইজলি প্লেস করতে পারি, আমাদের স্কিন যথেষ্ট ভালো করা সম্ভব। কারণ আমাদের তো কাজই এটা। অনেক সাধারণত হয় কি, এই যে বিউটি ইন্ডাস্ট্রি যখন স্কিনটাকে ড্যামেজ করে দেয় একটা ব্রাইটেনিং ক্রিম, এটা তো আমরাই আবার হিল করছি থ্রু ট্রিটমেন্ট ইউজিং অল দিস আইটেমস। এটা হেল্পফুল। কিন্তু যখন আমরা কালার্ড কসমেটিক্স বলছি, এগুলোর কিন্তু ক্ষতি নিয়ে আমরা কথাই বলি না। আইশ্যাডো লাগাচ্ছি, এই জায়গাটা আমরা ব্লাশ দিচ্ছি, ওটার মধ্যে কি প্রোডাক্ট আছে, মার্কারি কতটুকুন আছে, হেভি মেটাল আছে নাকি কার্সিনোজেন আছে কিনা, আমাদের কিন্তু এগুলো নিয়ে কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই। তাই আমার কাছে মনে হয় ড্যামেজ কোনটাতে বেশি হয়, স্কিন কেয়ার প্রোডাক্টের ওভার ইউজের কারণে ড্যামেজ বেশি হয়। এদিকে কালার কসমেটিক্সের, আমি বলব কালার কসমেটিক্স আমি কিছু সময়ের জন্য মাঝে, মাঝে ঠিক আছে। কিন্তু এমন যদি হয় যে আমি স্টেপ আউটই করতে পারছি না বাড়ি থেকে, দেন ইটস আ ডিজাস্টার। ওই ইনসিকিউরিটি নিয়ে আমরা কেউ কথা বলছি না। এবং বছর পর বছর আমরা যে কালার কসমেটিক্সগুলো দিচ্ছি, এটা আমরা এজিং প্রসেসকে ত্বরান্বিত করে। একটু যদি আমরা বিউটিফিকেশনে পার্টিকুলারলি ব্লাশ এবং কালারের দিকে যদি যাই, এটা খুবই কমন।
এখন তো আগে একটা সময় ছিল যে মানুষ শুধু দাওয়াতের জন্য যাইতো, বছরে ৫ টা দাওয়াত থাকতো। এখন তো যারা রেগুলার TikTok ভিডিও করে, Instagram করে, রেগুলার সেলফি তুলতেছে, একদিকে সে ফোনের ফিল্টার ইউজ করে, আরেকদিকে কিন্তু সে তার স্কিনেরও ফিল্টার ইউজ করে। কারণ সে কৃত্রিমভাবে তার স্কিনের কালার চেঞ্জ করে, সিগনিফিকেন্টলি চেঞ্জ করে। এবং বেশিরভাগ মানুষ তো আসলে খুব মানে উপাদান দেখে লাগায় না। সে জাস্ট দেখে যে ও অমুক ভাবি লাগাইছে, বেশ ফর্সা লাগতেছে বা ইত্যাদি সামথিং। এটার আসলে ধরেন লাগাইলো, সমস্যাটা কোথায়? আমি প্রতি বছরে প্রায় বেশিরভাগ দিন ৩৬৫ দিনের মধ্যে ২০০ দিন লাগাইলাম। কি হইতে পারে? কি সমস্যাটা কি? আমরা না যখন কালার কসমেটিক্স এর ব্যাপারে যেটা হয় কি আমরা আমাদের স্কিনটাকে একটা ডোর ম্যাট চিন্তা করি। আমরা মনে করি এটা একটা পাপোশ, হ্যাঁ? ওই পাপোশের ভিতরে আমি ১০ টা লেয়ার দিব। পাপোশের কাজ হচ্ছে জাস্ট এখানে ধরে রাখা এটাকে। বাট আমরা একটু আগে যেটা বলার চেষ্টা করছিলাম স্কিনের আলাদা সেল আছে যেগুলো প্রত্যেকটা ডিফারেন্টলি কাজ করে। স্কিন নিঃশ্বাস নেয়। স্কিনের নিজস্ব ব্লাড সাপ্লাই আছে। স্কিনের নিজস্ব নার্ভ সাপ্লাই আছে। আপনি যে প্রোডাক্টগুলো দিচ্ছেন এটা শুধু আপনার স্কিনের আপার লেয়ারে বসে থাকবে না। ওভার দ্য টাইম এগুলো প্রত্যেকটা আপনার ব্লাড ভেসেল দিয়ে হলেও আপনার ইন্টারনাল একটা অ্যাবজর্পশন আছে। যেটা আপনার ব্লাড লেভেলেও পর্যন্ত এই প্রোডাক্টগুলোর মাত্রাকে বাড়িয়ে দিতে পারে। এখন আমরা এটা কি দিয়ে মাপবো? মাপার তো আসলে আমাদের কোনো ব্যবস্থা টোটালি নাই। এখন হয় কি ডার্মাটোলজিস্ট হিসেবে স্কিন কেয়ারের এই যে বাকি যে জিনিসগুলো নিয়ে আমরা ১ম এ মানে কথা বলছিলাম, এটা নিয়ে আমাদের বেশি কাজ করা হয়। কিন্তু আমাদের এই যে এই পার্টটা কালার কসমেটিক্স এটা নিয়ে তো আমাদের ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স নাই। যে আমরা তো কোনো রোগীকে বলি না যে এটা লাগাও, মাস্কারা এটা দাও, এটা দাও। আমরা শুধু এটা বলতে পারি যে এই জিনিসগুলো আমাদের স্কিনের জন্য ভালো, এটা প্রমাণ করাটা অনেক কঠিন, অনেক কঠিন। কিন্তু আমাদের হ্যাঁ, ঠিক আছে আপনি যেটা বলছিলেন যে মেয়েরা সাজতে ভালোবাসে, সেটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করতে পারি। কিন্তু আমরা কোনোভাবে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারবো না, অসুস্থভাবে সাজতে গিয়ে আমি আমার স্কিনের খুব ভালো করছি। এটা দাবি করার সুযোগ নাই। এটাই জাস্ট আমার স্ট্যান্ড হচ্ছে ওই জায়গাটাতে এরকম। কোন স্কিন প্রোডাক্টগুলা ভুলভাবে ব্যবহার করার জন্য স্কিনের আসলে মারাত্মক ক্ষতি হয়? আমরা যদি ৩ টা জিনিস, ৩ টা ভুল বলি, যে এই ৩ টা ভুলের কারণে স্কিনের মারাত্মক ক্ষতি হয়, এবং কিন্তু এটা আনফরচুনেটলি খুব প্রচলিত। আমার আমার ৩ টা ভুলের মধ্যে ১ম ভুলটা আমি যেটা বলব সেটা হচ্ছে যে আল্লাহর দুনিয়ার সবকিছুতে ফোকাস করা কিন্তু বেসিক স্কিন কেয়ারকে নেগলেক্ট করা। এটা হচ্ছে ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে যেকোনো ব্রাইটেনিং ক্রিমে অনেক বেশি ফোকাস করা, যেটা আমি শুরুর থেকে সাইড ইফেক্টস গুলো বলছিলাম। ৩ নাম্বারটা যেটা আমি এখন অনেক বেশি দেখছি সেটা হচ্ছে ওভার এক্সফোলিয়েট করা। এটা আমি একটু ভেঙে বলতে চাই। ওভার এক্সফোলিয়েশন মানে হলো আমাদের ত্বকে ওই যে বলছিলাম যে কোষ তৈরি হচ্ছে, ২১ দিন পর একটা লেয়ার চলে যাচ্ছে। তো আমাদের কিন্তু অনেক উপাদান আছে যেটাকে আমরা এটাকে একটু ত্বরান্বিত করতে পারি। এখন এটা বুঝে ইউজ করতে হয়। যেমন উদাহরণটা এরকম হতে পারে যে একটা একনি প্রোন স্কিন যার ব্রণ আছে, তো আমরা তাকে একটু এক্সফোলিয়েটর দিতে চাই। কারণ মরা চামড়াগুলো জমে থাকে। এখন উইকে ধরেন আমার দুবারই এটা যথেষ্ট। কিন্তু আমাদের পেশেন্টরা শুনলো যে স্যালিসাইলিক অ্যাসিড ব্রণের জন্য ভালো এক্সফোলিয়েটর। সো আমি সমস্ত প্রোডাক্টের ভিতরে আমি এমনও পেয়েছি ফেস ওয়াশের স্যালিসাইলিক অ্যাসিড, ময়েশ্চারাইজারের স্যালিসাইলিক অ্যাসিড, সেরাম ব্যবহার করছে। সো ওভার ইউজ অফ এক্সফোলিয়েশন। তখন কি হচ্ছে পুরো স্কিনের যে নরমাল অ্যানাটমি বা ফিজিওলজি সেটা আমি পুরোপুরি চেঞ্জ করে দিচ্ছি। এবং ওভার এক্সফোলিয়েশনের আরও উদাহরণ হতে পারে হাইড্রোফেশিয়াল, অতিরিক্ত করছি। সো যেটা আমাদের স্কিনের জন্য আসলে ভালো না। প্রত্যেকটা কিছু অতিরিক্ত এবং আমার স্কিনের এখন প্রয়োজন নাই, অতিরিক্তই খারাপ। আপনারা ক্লিনিক্যালি স্কিনে কি ধরনের ড্যামেজ দেখেন? লাইক স্কিনে খারাপ ক্রিম বা বাজে কিছু লাগানোর জন্য কি একটা সময় মানুষের স্কিন ক্যান্সার হইতে পারে? বা স্কিনের আসলে কতটা ক্ষতি হয় যেটা আপনারা দেখেন? এই জায়গাটাতে না আমি দাগ তোলার প্রক্রিয়া নিয়ে বলতে পারি। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মেয়েদের মধ্যে দেখবেন মেস্তা বা মেলাজমা একটা খুব কমন প্রবলেম। যে বিশেষ করে আমাদের যখন প্রেগন্যান্সিটা আসে, প্রেগন্যান্সি মাস্ক হিসেবে এটা পরিচিত। কারণ সময় হরমোনাল একটা চেঞ্জ হয় এবং জাস্ট আমরা সবাই মেস্তা চিনি। খুবই ডিফিকাল্ট, খুবই চ্যালেঞ্জিং আমাদের জন্য সারাতে। সব মেলাজমা কিন্তু সারানো যায় না। এই মেসেজটা সোসাইটিতে নাই। আমাদের চেম্বারে যখন পেশেন্ট আসে আমরা যেকোনো মেলাজমা পেলে এই কথাটা সবার আগে বলি। যদি এটা স্কিনের অল্প কিছু লেয়ারে থাকে তখন আমরা ডেডিকেটেড ট্রিটমেন্ট করে সারাতে পারি, ডেপথে গেলেই পারি না। যেকোনো পিগমেন্টেশনের বেলাতে এটা সত্যি। সব দাগ সারানো যাবে না। যেগুলো আমাদের উপরের লেয়ারে আছে সলভেবল। ডেপথে গেলেই কাহিনী আলাদা, অন্যভাবে ট্রিট করতে হবে। এখন আসেন, আমি একটা উদাহরণ দিতে পারি রিসেন্ট একজন পেশেন্টের, যে মেস্তাতে আমরা একটা ক্লিকব্যান ফর্মুলা বলে একটা প্রোডাক্ট ইউজ করা হয় যেটা দিলে উপর থেকে পিল করে
প্রাথমিকভাবে জিনিসটা তোলে। তো ভদ্রমহিলা আজ থেকে ৯ বছর আগে ১ম এই ক্রিমের সন্ধান পেয়েছেন এবং উনি দেখলেন যে এটা দিলেই শুধু ওঠে, আর কিছু দিলে এই দাগটা তো যেতে চায় না। তো উনি এই ৯ বছর টানা ক্লিগম্যান ফর্মুলা ইউজ করছেন। যেখানে হাই ডোজে হাইড্রোকুইনন আছে, যেখানে স্টেরয়েড আছে এবং যেখানে ট্রেটিনয়েন বলে আরেকটা এক্সফোলিয়েটর আছে বা পিলিং এজেন্ট আছে। তো এখন ৯ বছর যদি একটা মানুষ স্কিনে এরকম দিয়ে আমাদের চেম্বারে আসেন, সংজ্ঞাগতভাবে তার স্কিন বেঁচে থাকার কথা না। কিন্তু কোনো একটা আজব কারণে তিনি এখনো আছেন, আমাদের সামনে বসে আছেন। কি সিম্পটম উনি নিয়ে আসতেছেন? একটা হচ্ছে স্কিনটা ফ্লাশড বা লালচে হয়ে যাওয়া। কারণ কি আপনি যখন এই জিনিসগুলো দেন, আস্তে তো লেয়ার তুলছেন, স্কিনটা পাতলা হচ্ছে, ব্লাড ভেসেল পর্যন্ত এরকম দেখা যায়। আপনি দেখবেন তন্তুর মতো ভেসে আছে। অনেকের স্কিনে এটা আমরা দেখি যারা ব্রাইটেনিং ক্রিম ইউজ করে। চুলার কাছে যাচ্ছি, টেম্পারেচারটা পাওয়া মাত্রই আমাদের ব্লাড ভেসেলটা প্রসারিত হচ্ছে এবং লাল হয়ে যাচ্ছে। রোদে যাচ্ছি, চিটমিট করে চুলকাচ্ছে। পুরো স্কিনটা উস্কো-খুস্কো, যেটা কোনো ময়েশ্চার ধরে রাখতে পারছে না। এবং যেটা আপনি বলছিলেন যে ক্যান্সার আসলে স্কিন কেয়ার প্রোডাক্ট থেকে করেছে কিনা, ওরকম আসলে আমাদের চেম্বারে আমরা দেখি না, সত্যি কথা। যেটা বলা তো মুশকিল যে এটা বেসিক্যালি স্কিন কেয়ার প্রোডাক্ট দিলে হলো কিনা। কিন্তু এটাতে কোনো মানে তর্কের অবকাশই নাই যে বহু আনঅথরাইজড প্রোডাক্টগুলোতে হাই ডোজে মার্কারি থাকে। যেটা 1 ppm ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিকমেন্ডেশন। এর চেয়ে বেশি হামেশা হেভি মেটাল কিন্তু ইউজ হয় এবং কার্সিনোজেন থাকে প্রচুর। এখন মেইনলি হয় কি জিনিসটা একটু আমি কি বলবো, সরাসরি এটা লাগিয়ে আমার ক্যান্সার হয়েছে প্রমাণ করাটা কঠিন। কিন্তু এগুলো ব্যবহারের ফলে আমার স্কিনের সান প্রোটেকশন ক্যাপাসিটি কমপ্লিটলি নষ্ট হয়ে গেল। এবার আমি অনেকগুলো ক্যান্সার আক্রান্ত হচ্ছি। এটা আমাদের জন্য আমি বলব আরো কমন সিনারিও। এখন হয়েছে এই জায়গাটাতে মানে আমাদের সবচেয়ে বেশি আমরা অ্যাফেক্টেড হতে দেখি ব্রাইটেনিং এর পয়েন্ট অফ ভিউ এ যারা কাজ করে। আর বেসিক স্কিন কেয়ার যেটা একটু আগে আলাপ করছিলাম, ওভার ইউজ যদি করেন, যেটা হয় স্কিন চুলকায়। যেটা হয় যেকোনো প্রোডাক্ট ওভার ইউজ করলে আমাদের স্কিনটা পানি ধরে রাখতে পারে না। আর কোলাজেন আমরা সবাই নামটা শুনেছি। যেমন কোলাজেন দিয়ে কি হয় আমাদের স্কিনের ইলাস্টিসিটি, স্কিনের সুন্দর, এটার পেছনে কোলাজেনের একটা বড় ভূমিকা আছে। ২০ এর পর থেকে 1% করে কোলাজেন কমতে থাকে। যখন আমরা 40 তে পৌঁছাই তখন মোটামুটি আমাদের 25-30% কোলাজেন অলরেডি নষ্ট হয়ে যায়। কোলাজেন ইম্পোর্টেন্ট কারণ এটা ওয়াটার হোল্ড করে রাখে। আর আমাদের স্কিনে ওই যে যেটা বলছিলাম আল্লাহ এমনভাবে তৈরি করে দিয়েছেন, ওটাতে নিজস্ব একটা লিপিড আছে বা একটা চর্বির লেয়ার থাকে বলতে পারেন, যেটা ওয়াটার হোল্ড করা, ময়েশ্চার ধরে রাখা, স্কিনটাকে স্মুথ দেখানোতে কাজ করে। যেকোনো কিছু যখন আপনি ওভার ইউজ করেন তখন স্কিন সবার আগে পানি ধরে রাখার ক্ষমতাটা হারায় ফেলে এবং স্কিনটা আপনি পানি যদি কোনো স্কিন ধরে রাখতে না পারে এটা এমনি চুলকাবে। আপনার অন্য কোনো কিচ্ছু দরকার নাই। জাস্ট তখন দেখা যায় কি আমরা অনেক ক্ষেত্রে জাস্ট ওয়াটার লসটাকে প্রিভেন্ট করে দিলেই এটা সলভ হয়ে যায়। এখানে একটা ইন্টারেস্টিং মিথ আছে। আমরা অনেক সময় বলি কি যে পানি বেশি খেলে স্কিন ভালো থাকে, হুইচ ইজ নট ট্রু। ব্যাপারটা এরকম না যে আমি পানি গপ করে খাচ্ছি এটা আমার ওয়াটার লেভেল স্কিনে বাড়ায়। ওভারঅল স্কিন আমাদের সেলের হাইড্রেশনের জন্য পানি ভালো। কিন্তু এই পানিটা আসলে আমাকে যখন আমি হারাই ফেলবো তখন এটা সলভ করতে হবে, বাইরে থেকে একটা ময়েশ্চারাইজার দিতে হবে এবং ইনার যে ওয়াটার লেয়ার এটাকে সারফেসে টেনে আনতে হবে। তাই ওই প্রোডাক্টগুলো তখন আমাদের ট্রিটমেন্ট পারপাসে চলে আসে। তাই এটা এক কথায় যদি বলি একটা খুবই জটিল পরিস্থিতি। সাধারণ মানুষের জন্য তো এত ডিটেইলে জিনিসগুলো বুঝতে পারার কথা না। তাই মোটা দাগে প্রত্যেকটা জিনিসই আমাদের কাছে একটা প্রমিস মনে হয় যে আচ্ছা ট্রাই করে দেখি। কিন্তু আমরা ইনভ্যারিয়েবলি স্কিনটাকে ড্যামেজড হতে দেখছি। আর এগুলো সবকিছুর এন্ড রেজাল্ট হচ্ছে প্রিম্যাচিউর এজিং। অর্থাৎ আপনি বাকি যা আমরা বললাম এটা আসলে কোন দিকে আমাকে নিচ্ছে? আমার যে স্কিনটা ৩০ এর দিকে আমার স্ট্রং আস্তে আমরা ফাইন লাইনস গুলো দেখি। কিন্তু এখন আপনারা দেখবেন যে ২১, ২২, ২৩, ২৪ এর ফিমেলদের এই জায়গাগুলোতে বলিরেখাগুলো প্রমিনেন্ট। রেস্টিং ফেজ যেমন আমার বয়স যদি 40 হয়, রেস্টিং এ আমি ফাইন লাইন দেখব, ফারো আছে কপালে। এটা নরমাল। কিন্তু হোয়াট ইফ এটা কেমন হয় যদি এটা ২৫ এ চলে আসে? তার মানে তখন কিন্তু ওভার ইউজ অফ প্রোডাক্টের কারণেই আমি এই পুরো পুলটাকে রেডি করলাম। ওভার ইউজ করো। দেন তুমি আমার পারফেক্ট ক্লায়েন্ট ফর বোটক্স অ্যান্ড ফিলার্স অ্যান্ড আদার্স। সো এই ইন্ডাস্ট্রিটা, বিউটি ইন্ডাস্ট্রিটা
ব্লেসিং হতে পারে যদি আমরা এখান থেকে প্রপারলি যেটুকু আমার দরকার সেটা বুঝে আমি নিতে পারি, নতুবা এটা অ্যাবসোলুটলি একটা ডিজাস্টার হতে পারে। কারণ এখানে এন্ড অফ দ্য ডে কি হচ্ছে? একটা ফলস হোপ বিক্রি করা হয়, না? যে আমি তোমাকে বেস্ট একটা একটা কিছু দিব। তো এই প্রমিসটা তো আসলে মিথ্যা। কারণ আমার জেনেটিক্স আমার সাথে থাকতে হবে। আমার বয়সের একটা ক্লক যেটাকে আমরা বলি, সেটাকে আমার রেসপেক্ট করে আগাতে হবে। তো সত্যি কথা কি এখানে একটা ফাইন লাইন আছে। আমরা একটুখানি এক্সট্রাও এখানে খুবই রিস্কি। কিন্তু এটা আমরা বিশ্বাস করাতে পারি না। আমাদের ১৫ বছরের মেয়েটা আমরা বিশ্বাস করাতে পারি না। যারা টিকটকে আছে, আমরা ইনস্টাগ্রামে আছে। আমার কাছে মনে হয় যে ওদেরকে ইনফ্লুয়েন্স করার যে ক্ষমতা, আমার কাছে আমার নিজেরও মনে হয় এটা আমারও নাই। ওই জায়গাটা একটু এমফাসাইজ করতে চাই যে এখন একটা মেয়ে আজকে থেকে এক প্রজন্ম আগে যত টাকা খরচ করতো স্কিন কেয়ারে, এখন তার থেকে অনেক ক্ষেত্রে ৪ গুণ বেশি করতেছে। তাও সে তার নিজেকে সুন্দরী মনে করে না। তাও সে মনে করে তার সার্জারির দরকার, তার নাকটা ঠিক নাই, চোখটা ঠিক নাই, ঠোঁটটা ঠিক নাই। সে বদলাইতে চায়। কারণ সে আ তাকে ওই ডার্মাটোলজিস্ট, ওই ডার্মাটো সার্জারি তাকে বলছে, "আপনি ওই সার্জারি করেন, ওই ক্রিম লাগান, ওইটা লাগান। মানে শরীরের এই জায়গায় এই ক্রিম লাগান, ওই জায়গায় ওই ক্রিম লাগান অ্যান্ড সো অন।" বাট সব কিছুর পরেও দিনের শেষে এখানে তো একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর আছে যে সে নিজেকে হেট করে। তার তার নিজেকে ভালো লাগে না। সে নিজেকে নিয়ে প্রাউড না। সে যতই নারীবাদ, পুরুষবাদ যাই বলুক না কেন, সবকিছুর পরে তার নিজেকে নিজের আগলি মনে হয়। কারণ তার যদি তার নিজেকে আগলি মনে না হইতো, সে এতগুলো টাকা খরচ করে নিজেকে বদলানোর চেষ্টা কেন করতেছে? সো আপনি যখন ইভেন অ্যাজ এ ডার্মাটোলজিস্ট আপনি যখন কাজ করেন এবং দেখেন এবং আপনি কেসগুলাকে দেখেন, আপনার কাছে কতটুকু মনে হয় যে আসলে এইখানে মানসিক যে তার ইনফিরিয়রিটি, এটা আসলে কত বড় একটা ফ্যাক্টর এই স্কিনকে উপকারের নামে ক্ষতি করার ক্ষেত্রে? আমি না মাঝে আমাদের চেম্বারে স্পেশালি তো আমরা প্রচুর একনি পেশেন্ট আমাদের ডিল করতে হয়, যাদের আমাদের চেম্বারে আসলে আমরা খুব সাধারণ ব্রণগুলো পাই না, যে ব্রণগুলো অনেক কমপ্লিকেটেড, দাগ ব্রণ, মানে গর্ত হয়ে গেছে, খুবই সিভিয়ার। সো আমার একটা আমার একটা অবজারভেশন হচ্ছে ডার্মাটোলজি আর সাইকিয়াট্রি হাত ধরাধরি করে চলে। কারণ আমি এভাবে উদাহরণটা রাখতে পারি, যেমন ধরেন অনেক ক্রনিক ডিজিজের নাম আপনারা শুনেন, সোরিয়াসিস, পেমফিগাস ভালগারিস। এসব পেশেন্টদের যে পরিমাণ সাইকোলজিক্যালি তারা খারাপ অবস্থাতে থাকেন, তাদের ডেইলি কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ মানে খারাপ হয়ে যায়, সে জায়গাটাতে সাইকিয়াট্রির একটা অনেক বড় রোল আছে। এবং আমাদের অনেক ডিজিজে স্ট্রেস ম্যানেজ না করলে ডিজিজটা বেড়ে যায়। তো সেই জায়গাটাতে একটা ভূমিকা আছে। কিন্তু আপনি যে প্রসঙ্গটা বলছেন সেটা আমি বলব একটা মহামারীর মতো অবস্থাতে আছে। এখন আমি এই জায়গাটা দুভাবে আনতে পারি। একটা হলো আমার একটা ডিজিজ হয়েছে, ব্রণ আছে, আমি দেখছি গর্ত হয়ে গেছে। এই জায়গাটায় কিন্তু আমার ডিপ্রেশনটা খুবই নরমাল। এটাকে আমি কখনোই আমি বলব না যে কেন তোমার ডিপ্রেশন হবে? কারণ এটা ডিপ্রেশন না হলেই অ্যাবনরমাল। তাই এই জায়গাটাতে আমরা বলছি আমরা মেনে নিচ্ছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে সুন্দর একটা মানুষ, গায়ের রঙও সাদা, স্কিনে কোনো প্রবলেম নাই। কিন্তু এই মানুষটা যখন স্টেপ আউট করতে পারছে না, আমি বলব ওই পার্টটা প্রবলেম। এই পার্টটা তো টু বি ফ্র্যাঙ্কলি অনেস্টলি আমার চেম্বারে তো ওকে আমি পাই না। ওকে তো আমি আমার চেম্বারে পাই না। ওকে হচ্ছে আমি ইনস্টাগ্রামে দেখে আন্দাজ করি যে আজকে সেটা, কালকে সেটা, পরশু সেটা, কিছুই স্যাটিসফাইড করছে না। আজকে আমি ফিলার করে এসেছি, কালকে আমি বোটক্স প্রমোট করছি। যেটা আসলে আমার দরকার আছে কিনা আমি জিজ্ঞেসও করছি না, আমি জানতেও চাচ্ছি না। আসলে এই পার্সেন্টেজটা তো আমার পেশেন্ট এন্ড অফ দ্য ডে না। ডার্মাটোলজিস্টের কেউ কি আসলে খুব কম মানুষ আমি দেখি যারা আমাদের কাছে এসে বলেন যে আমার স্কিনের কিছুই নাই, বাট আমি একটা প্রপার বুঝে একটা কিছু করতে চাই। এটা তো আমরা কম পাই। আমরা পাই কোনটা? যেটা জেনুইনলি একটা প্রবলেম হয়েছে, ওর তো ডিপ্রেশনটাকে আমাকে অ্যাপ্রিশিয়েট করতেই হবে যে ইটস নরমাল। আমরা যখন সুস্থ করে দিচ্ছি তখন তার ভালো লাগছে যে আচ্ছা দাগটা গেল, প্রবলেমটা সলভ হলো। তাই আমার চেম্বারের এক্সপেরিয়েন্স আমি যদি বলি, তাহলে এই ডিপ্রেশনটা আমি কাছাকাছি দেখি না। কিন্তু আমাকে একজন ডক্টর হিসেবে, মানুষ হিসেবে, মা হিসেবে, নারী হিসেবে যদি বলেন, তাহলে আমি বলব এই পুরো ইন্ডাস্ট্রিটার বেইজই হচ্ছে ইনসিকিউরিটি। কারণ আপনাকে যদি আমি ইনসিকিউর করতে পারি, অথবা আপনার মধ্যে আমি একটা ফিয়ার ঢুকাতে পারি, যেমন একটা উদাহরণ আমি দেই, আপনি দেখবেন সানব্লক। আমি অ্যাজ আ ডার্মাটোলজিস্ট আমি খুব মানে আমি অস্বীকার করব না যে সানব্লক একটা খুবই প্রয়োজনীয় একটা উপাদান। এখন আমাকে একটু বুঝায় বলেন যে সানব্লকটা আসছে কবে? পৃথিবীর বুকে আসছে কবে? তার আগ পর্যন্ত তো আমাদের দাদি-নানিদের একটা ফ্ললেস স্কিন আপনি দেখছেন।
রোদে বের হলে এভাবে করে ঘোমটা দিয়েছি, ছাতা দিয়েছি, যা দিয়ে মুখ ঢেকেছি। মানে আমরা ফিজিক্যাল ব্যারিয়ারে ফোকাস করেছি। কোনো সায়েন্স আমাদের বলে দেয় নাই যে এটা ঢাকো। আমরা বুঝেছি এটা ঢাকা দরকার। কিন্তু এখন দেখেন কত জাতের সানব্লক। কিন্তু যারা ওভার ইউজ অফ মেকআপ করে, আপনি যদি তাদের মেকআপ ছাড়া দেখেন, কয়টা স্কিন আপনি ভালো দেখেন? আমি যদি আরো এটাকে আরেকটু খুলে দেই, যে আমরা অনেক অ্যাক্ট্রেস যাদেরকে ফ্ললেস ভাবে এয়ার ব্রাশ বিউটি হিসেবে বিলবোর্ডে দেখি, ক্যামেরা মানে আমাদের টেলিভিশনে দেখি, তাদের কতজনের স্কিন উইদাউট মেকআপ আমরা দেখেছি এবং আমরা অ্যাপ্রিশিয়েট করতে পারবো, বা স্কিনটা তো বেশ ভালো। আমার অভিজ্ঞতা অ্যাজ এ ডার্মাটোলজিস্ট, আমি খুব কম কয়েকজন অভিনেত্রীর কথা বলতে পারবো যাদের জেনেটিক্স হয়তো ভালো বলে তারা এখন পর্যন্ত ব্লেসড। কিন্তু সবার আগে অ্যাক্ট্রেসদের যেটা আসে, যে এখানে যেই লাইন্সগুলো চোখের পাশে ফাইন লাইন্স চলেই আসে, বিকজ শুধু জিনিসটা কিন্তু প্রোডাক্টের সাথে না, ওভার ইউজ অফ ফেশিয়াল এক্সপ্রেশন এগুলো তো আমার করছে। তাই আমি যেটা বলতে চাচ্ছি যে পুরো জায়গাটাতে আমাদের একটা ১৩ বছরের মেয়ে, ১৫ বছরের মেয়ে, ওর কয়েকটা প্রবলেম। ওর প্রথম প্রবলেম হচ্ছে, আমি যেটা আপনি বলছেন, নট হ্যাপি উইথ আল্লাহ আমাকে কিভাবে বানিয়েছেন। ২ নাম্বার, ফর্সা হবার ব্যাপারে একটা বাড়তি। ৩ নাম্বার, সবাই যদি 7 স্টেপ স্কিন কেয়ার করে, আমি যদি 2 স্টেপ করি, তার মানে আমার কোনো একটা প্রবলেম আছে, মানে আমি প্রবলেম এখানে। তো এই যে একটা ফিট ইন করার চেষ্টা, এবং আমরা আমাদের মেয়েদেরকে আসলে আমরা শিখাইতে পারি নাই এন্ড অফ দ্য ডে, যে অবভিয়াসলি আমাদের একজন আইডল থাকতে পারে কাকে আমি ফলো করি মোটা দাগে, কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা যদি নিজেদের স্বতন্ত্র ব্যাপারটা ভুলে যাই, যে আমি যদি ডক্টর সুষমা রেজা হই, আমার স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য আছে ইন টার্মস অফ আমার স্কিন দেখতে কেমন, আমার পার্সোনালিটি কেমন, আমি আমার ড্রেস কিভাবে করছি। কিন্তু এখন আমরা এমন একটা জায়গাতে আছি, সবার ঠোঁট ফোলা, সবার ভি শেপড একটা ফেস, সবাই আমরা প্লাস্টিকের মতো দেখতে, এবং আমরা মনে করছি এটাই সবার হতে হবে, তাহলে আমরা একটা এলিট একটা সোসাইটিতে বিলং করি। এটার মধ্যে নাই মানে আমারই কোনো একটা প্রবলেম আছে। তো এই জায়গাটা থেকে আসলে আপনি তো একটা ১৫ বছরকে দোষ দিতেই পারেন। কিন্তু ওর জায়গায় তো আমার কাছে মনে হয়, আমাকে যদি এখন দাঁড় করায় দিতেন, কোনো অ্যাওয়ারনেস না থাকতো, আমার আর কি অপশন আছে অন্যরা যা করছে তা করার ছাড়া? তাই আমি মনে করি যে ডেফিনিটলি আমাদের ডার্মাটোলজিস্টের একটা রোল আছে। কিন্তু ওই যে প্রবলেমটার কথা বলছিলাম, যে আমাদের ক্লিনিক্যাল ডার্মাটোলজিস্ট হিসেবে কাজ তো আসলে রোগ নিয়ে। তাই আমাদের আসলে এত সময় হয় না। বাট এটা আমি মনে করি খুবই ইম্পোর্টেন্ট। কারণ ওভার দ্য টাইম আমরা খুব এজিং বাড়ায় দিচ্ছি আমার বাচ্চাদের। এখন দেখবেন শুধু যে তাদের স্কিন ড্যামেজ হচ্ছে তা না, তাদের খুব খেয়াল করবেন যে চুল পাকার পরিমাণ বাড়ছে। চুল পেকে যাচ্ছে। খুব ছোট, ছোট বাচ্চা আমাদের চেম্বারে নিয়ে আসেন। আমি বলছি না এটা স্কিন কেয়ার প্রোডাক্টের জন্য। আমি বোঝাতে চাচ্ছি কিছু একটা ভুল যাচ্ছে। এনভায়রনমেন্টাল কি আমি খাচ্ছি, আমার জেনেটিক্স, যে হারে এখন পলিসিস্টিক ওভারি সিনড্রোম বেড়েছে। আমি যদি একটা কথা বলি, যে পিসিওডি প্রেসক্রিপশনে দ্য ফার্স্ট থিং ইজ লাইফস্টাইল চেঞ্জ। বেস্ট অ্যান্টি এজিং ইজ মানে ওয়ার্কিং অন লাইফস্টাইল। কয়জন আসলে এটাতে আমরা ফোকাস করছি? আমাদের বাচ্চাদের শুধু যদি কিচ্ছু না, আপনি যদি নেচারকে রেসপেক্ট করেন, যে আমি কখন ঘুমাই, কখন আমি ঘুম থেকে উঠি, এটা অটোমেটিক্যালি আমার স্কিনকে একটা স্কিন ক্লকে, বায়োলজিক্যাল ক্লকে ঢুকায়, একটা হিলিংয়ে ঢুকায় ফেলে। ওভারনাইট অনেক হেলদি লিপিস আমাদের ফেসে চলে আসে। সো এখন একটা ব্যাপার হচ্ছে যে আমরা তো নেচার রেসপেক্ট করছি না। তার মধ্যে আবার এত বম্বার্ডমেন্ট অফ ইনফরমেশন, যে এটা করো, এটা করো। আমি যেটা প্রবলেম দেখি, যে আ এক হচ্ছে প্রচুর ইনফরমেশন একটা প্রবলেম। তারপর আমি এটাকে ভেরিফাই করতে পারি না। এটা একটা প্রবলেম। আর দ্বিতীয়ত হচ্ছে ডিপ সিটেড ইনসিকিউরিটি, এবং আমি ছেলেদের ব্যাপারে কমেন্ট করছি না, আমি মেয়েদের ব্যাপারে বলছি, যে এই ইনসিকিউরিটি নিয়ে আসলে কোথায় কাজ হচ্ছে আমাকে দেখান। ফ্যামিলিতে হচ্ছে, নাকি স্কুলে হচ্ছে, নাকি ইউনিভার্সিটিতে হচ্ছে, নাকি একটা অর্গানাইজেশন একা পারছে? লাইফস্প্রিং থেকে আমরা অনেক অ্যাওয়ারনেস করি। সেটা অনেক সময় আরও নেগেটিভিটি হয়, যে অ্যাজ ইফ এটা আমার চয়েস, তুমি আমাকে বাধা দিচ্ছ কালার কসমেটিক্স ইউজের জন্য। সো আমি তোমার কথা কেন শুনবো? এটা আমি করি আমার হ্যাপিনেসের জন্য। কিন্তু আপনার হ্যাপিনেসের জন্য যদি হয়, আমি মেনে নিব। কিন্তু আমাকে বন্ধ কামরায় আপনি একা আছেন, ১ বছর আপনাকে কেউ দেখবে না। আপনাকে আমাকে প্রমাণ করতে হবে যে আপনার কোনো ইনসিকিউরিটি নাই। তাহলে আপনি যত ইচ্ছা সাজেন। আই উইল বি মোর দ্যান হ্যাপি। আপনাকে সুন্দর দেখতে আমারও ভালো লাগবে। কিন্তু ওই ডিপার ইনসিকিউরিটি কিন্তু এক জায়গায় থেমে থাকে না। মেয়েরা এটা বোঝে না। এটা তার জেনারেশন টু জেনারেশন যায়। যে মাটা একটু বুলিড হয়েছে ফর কালো স্কিন কালার, সেই মায়ের ১৩ বছরের মেয়ের
মানে আ ড্রেসিং টেবিলে আপনি বিউটি ক্রিম পাবেনই। তার স্কিন কালার যত সুন্দর হোক। তাই এই যে ইকোটা আছে, আমার তো মনে হয় অনেক কাজ ওখানে। তো আমি কিন্তু জানি না খুব যে কাজটা ইন্টারেস্টিং ভাগ যে করব। মানে এখানে আমি যেটা অবজার্ভ করি যে সেলফ লাভের বা সেলফ কেয়ার ইন্ডাস্ট্রি যেটা এখন একটা বিশাল ইন্ডাস্ট্রি, তাদের আসলে বেসিসটা হচ্ছে গিয়ে আপনাকে কনভিন্স করা ইউ আর নট টু গুড সেলফ এনাফ। হেট। হ্যাঁ, টু সেলফ হেট, মানে ইন দ্য সেন্স দ্যাট নিজেকে হেট করা, ও মানে আচ্ছা, সে যদি এক্সাক্টলি হ্যাঁ। সামহাও আপনাকে কনভিন্স করতে পারে যে তুমি আসলে সুন্দর না, তুমি আসলে ঘৃণিত, তুমি আসলে তুচ্ছ, তখনই কিন্তু আপনি গ্রহণযোগ্য হওয়ার জন্য ১,০০০টা ক্রিম দিবেন। বাট আপনি যদি সামহাও আসলেই কনভিন্সড হইতেন যে না, হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ, আমি ভালো, আমি সুন্দর, আমি ভালো আছি, দেন অটোমেটিক্যালি আপনি কন্টেন্ট। সো আপনার এই যে কন্টেন্ট মানে মানে সন্তুষ্টি যে আমি ভালো আছি, এইটার থেকে সরানোটা হইল গিয়ে তাদের প্রোডাক্ট সেল করার একটা পূর্বশর্ত। এবং এই জিনিসটা আমার কাছে মনে হয় সোসাইটিতে যথেষ্ট মেসেজিং নাই। এখান থেকে একটা জিনিস যেটা চলে আসে সেটা হচ্ছে গিয়ে যে সার্জারি। সো আপনার এই পয়েন্টটাতে যারা আমি একটা পয়েন্ট এড করতে পারি, একটা অবজারভেশন বলি। যেমন ধরেন, একটা মানুষ যদি আমি ধরেন ইনসিকিউর, হ্যাঁ? তো অথবা আমার কনফিডেন্স লেভেল নিজের ব্যাপারে অনেক কম। তাহলে আমার একটা হেল্প লাগবে। তো ডেফিনিট একটা সাইকিয়াট্রিক অ্যান্ড সাইকোলজিক্যাল। আমাদের অনেকের কিন্তু দেখবেন অ্যানোরেক্সিয়া নার্ভাসা থাকে। আমরা ওয়েট লসের জন্য কত কিছু করছি, বা অনেকের ব বডি নিয়ে একটা আমার এটা ঠিক নাই, এটা ঠিক নাই। সো একটা কিন্তু সাইকিয়াট্রিক হেল্প দরকার না? আমি ধরে নিলাম যে আপনাদের ১ ঘন্টার সেশন যদি কেউ নেয়, তাতে ৫ টা সেশন নিলে তার বড়জোর ৳১৫,০০০ খরচ হচ্ছে এই টোটাল মেসটাকে সলভ করতে। কিন্তু এইটার বিপরীতে যদি আমরা আমাদেরকে প্লেস করি, ডার্মাটোলজি কিন্তু ডিজিজগুলো এত এক্সপেনসিভ না ট্রিট করা। কিন্তু এই যে বিউটিফিকেশন এর যে জার্নিটা, এটা ফিল্দি এক্সপেনসিভ এক কথায় যদি আপনি বলেন। তো আমরা যেটা হচ্ছে যে আমাদের পেশেন্টরা জায়গার উপরে আপনি বিভিন্ন জায়গায় দেখবেন, যেটা আমরা সেরিন স্কিনে কখনো করি না। যেমন একটা ব্রণ না সলভ হলে আমরা কখনো অ্যাস্থেটিক এ ফোকাস করি না। কিন্তু ধরেন আমরা অনেক জায়গাতে দেখি যে ৫ টা থেরাপি ভুংচুং একটা নাম দিয়ে আছে একটা প্যাকেজ। মানুষ হরদম ৳৪০,০০০ দিয়ে কিনে নিচ্ছে। এটা সলভ হতে, হতে প্রবলেম সলভ হয়নি, আরও ২ টো ধরিয়ে দিলাম। কিন্তু পুরো জায়গায় ওই ইনসিকিউরিটিটা সলভ করতে আমার ১৫,০০০ খরচ হচ্ছে। কিন্তু এর বিপরীতে আমি ২,০০,০০০, ২,৫০,০০০, ৳৪,৫০,০০০ দিয়েছি। আমার কোনো রিগ্রেট নাই, প্রবলেম নাই। রাদার আমি আরো ফ্রেন্ডকে জিজ্ঞেস করতেছি, "এরপরে কই যাবো?" সো এই কারণ প্রবলেমটা জিনিসটা সলভ হয় নাই। কারণ প্রবলেমটা সলভ হয় নাই। তো এইখানে আসলে আমাদের একটা মেজর একটা আমি আমি সবসময় মনে করি এটা দেখেন, আয়নার সামনে তো আপনারই আপনার চোখের উপর দিকে তাকিয়ে কথা বলতে হবে। সে জায়গায় আপনি জানেন আমার ইনসিকিউরিটি আছে কিনা। থাকলে আপনার কারো কাছে প্রমাণও করা লাগবে না, সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসও দেওয়া লাগবে না। আপনার কাজ হচ্ছে এটাকে হিল করা। এটা খুবই জরুরি একটা কাজ। তার মানে এই না যে আমি বলছি আপনি জীবনে আপনি তো অবশ্যই স্কিন কেয়ার করবেন। আমি তো বলছি এটার ভালো দিক আছে। তার মানে আমি বলছি না আপনি জীবনে কালার কসমেটিক্স এ যাবেন না। কিন্তু এটা প্রবলেম কিনা, এটা এই ইকোটা আপনি শুনতে পান কিনা ইজ ইম্পোর্টেন্ট। এখন সেলফ লাভ বলে আমরা যেটাকে নিচ্ছি, আপনি যেটা বললেন ডিপ সিটেড, এটার রুটেও কিন্তু সেলফ হেট্রেড দিয়ে শুরু। যে তুমি আগে বোঝায় যে তুই আসলে তোরে ভালোবাসোস না। তারপর দেখাচ্ছি যে ভালোবাসবি কিভাবে। এবার ২ টা এটা কর, ৫ টা এটা কর, তোর সেলফ লাভ বাড়বে। বাট হুইচ ইজ নট ট্রু। সার্জারির দিকে যদি একটু যাই, যে সার্জারির কনসেপ্টটা, ডার্মাটো সার্জারির কনসেপ্টটা আমরা যখন আমরা টিনেজার, আমরা সবসময় জানতাম বা তার আগের জেনারেশন, যে এটা হচ্ছে একটা অসুস্থ মানুষ ডার্মাটো সার্জারি করবে, মানে এরকমই আইডিয়াটা ছিল। বাট এখন কসমেটিক সার্জারির দিকে যদি আমরা তাকাই, সেটা পুরোটা হচ্ছে বিউটিফিকেশন। মানুষ তার নাক, ঠোঁটের ক্ষেত্রে তো অনেক বেশি কমন যে তারা ঠোঁট চেঞ্জ করতে চায়, নাক চেঞ্জ করতে চায়, এবং আরও অনেক অঙ্গ প্রত্যঙ্গ চেঞ্জ করতে চায়। এটা যে একটা ফেনোমেনাল কি বলবো ক্রাইসিস হয়ে গেছে, এইটার ব্যাপারে আপনি অ্যাজ আ ডার্মাটোলজিস্ট আপনারা কীভাবে জিনিসটাকে দেখেন? কতভাবে, কত নামে আসলে মানুষকে ভুয়া সার্জারি টেবিলে ফেলা হচ্ছে? আচ্ছা, এই জায়গাটা না আমার কাছে মানে একটু ক্লিয়ারিফিকেশন এর দরকার আছে। একটা হলো কি যে আমরা প্লাস্টিক সার্জন বা প্লাস্টিক সার্জারি, এটা কিন্তু ডিফারেন্ট একটা একটা আমি বলব একটা ডিসিপ্লিন, রাইট? তো ওই জায়গাটাতে আপনাদের এই যে আমরা ইনভেসিভ যা কিছু দেখি, যেমন আমরা রাইনোপ্লাস্টি হতে দেখি যে নোজ আমরা চেঞ্জ করে ফেলছি, বা লিপে একটা সার্জারি হয়ে চেঞ্জ হচ্ছে। এটা কিন্তু অ্যাবসোলুটলি একটা প্লাস্টিক সার্জনের কাজ বা ওই ফ্যাকাল্টির। আমি নিজেও একজন ডার্মাটো সার্জন।
আমার ডার্মাটোসার্জারি বলতে আমরা ওই জিনিসগুলা মিন করি না। আমাদের মোস্ট অফ দ্য প্রসিডিউরস আর নন ইনভেসিভ, মিনিমালি ইনভেসিভ, এগুলো দিয়ে আমরা যে প্রবলেমগুলো সলভ করি। আরেকটা অংশ হচ্ছে অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট, যারা মূলত এই যে আমাদের ফিলারের নাম শুনলাম, বোটক শুনলাম, ইদানিং আপনারা যে ভি শেপ দেখেন, থ্রেড লিফটিং নামগুলো শুনেছেন, এইটা আসলে আমাদের অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্টদের আন্ডারে। এখানে একটা প্যাথেটিক ব্যাপার হচ্ছে, বাংলাদেশে এটার কোনো রেগুলেটরি বোর্ড নাই। যারা আমরা যেমন আমি একজন ডার্মাটোলজিস্ট, আমি এমডি করলাম বিএমইউ থেকে, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি থেকে। তো আমার আমার ট্রেনিংয়ের পার্ট হিসেবেই ক্লিনিক্যাল ডার্মাটোলজি থাকবে, অ্যাস্থেটিকের কিছু কাজ আপনি শিখবেন, অ্যান্ড অলসো ডার্মাটোসার্জারি শিখবেন। কিন্তু পরবর্তীতে সুপার স্পেশালাইজেশন হিসেবে আপনি অ্যাস্থেটিকের অ্যাডভান্স জিনিস, লেজার টেজার, এগুলো শিখবেন। এখন আমরা যেটা মার্কেটে দেখি সেটা হলো, যদি আপনার টাকা থাকে এবং আপনার একটা এমবিবিএস ডিগ্রি থাকে, তাইলে আপনি অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট। আপনার জেনারেশনাল ওয়েলথে ৭ কোটি আমি বলবো একটা স্ট্যান্ডার্ড মোটামুটি কিছু জিনিস দিয়ে শুরু করার জন্য বেশ ভালো একটা ইনভেস্টমেন্ট, আপনি শুরুও করতে পারবেন। এবং আপনি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এখন এই ট্রেন্ডটাই বেশিরভাগ সেন্টারে চলে। এখন একজন এমবিবিএস ডক্টর কাজটা করতে পারেন কিনা, বাংলাদেশের লাইসেন্স অনুযায়ী অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ। কিন্তু এটা আর আরেকজন যিনি পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন এইটার বিষয়ের উপরে, সুপার স্পেশালাইজ করেছেন, দুটো মানুষের মানে প্রোডাক্ট অ্যান্ড ডেলিভারি অফ সার্ভিস কি কখনো এক হবে? এক তো না। যেটা হয়, ভুঁইফোড়ের মতো যে লেজার সেন্টার হচ্ছে, অ্যাস্থেটিক সেন্টারগুলো হচ্ছে, যেগুলো আমাদের এমবিবিএস ডক্টরদেরকে মিসইউজ করছে। জাস্ট একটা ৬ মাসের ডিপ্লোমা এটা দিয়ে তাদেরকে একটা অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট বানিয়ে দিচ্ছে, যেটা হওয়া উচিত না। এবং আমাদের আন্ডারে আসলে আপনি যেই ক্রাইসিসটার কথা বললেন, এগুলো অন্যভাবে হচ্ছে। যেমন ফিলার করতে গেলে অ্যাক্সিডেন্ট হচ্ছে, বোটক্সে সাইড এফেক্ট করছে, যা ইচ্ছা তাইভাবে লেজার হচ্ছে, স্কিন ড্যামেজ হচ্ছে। পেশেন্টরা লেজারের মতো একটা উপকারী জিনিসকে ভয় পেতে শুরু করেছে এই মিস হ্যান্ডলিংয়ের জন্য। আমাদের হাতে আসলে ড্যামেজটা এতটুকুন হচ্ছে। আর আপনি যেটা আসলেন সেটা মূলত অ্যাক্ট্রেস, মডেলস, তাদের যে ইন্ডাস্ট্রিটা, সেটা পুরোপুরি প্লাস্টিক সার্জনদের আন্ডারে। ওখানে তো আমাদের নোজ জব বলেন, বা আমাদের লিপের অগমেন্টেশন, ব্রাজিলিয়ান বাট লিফট বলেন, ব্রেস্ট অগমেন্টেশন, এগুলো সব আসলে ওই জায়গাটাতে গিয়ে পড়ছে। আমাদের আসলে ওখানে আমাদের বড়সড় কিছু আমাদের রোল নাই বাট আসলে। আপনারা কখনো দেখেন না যে ওই সার্জারিতে কেউ একজন দিনের শেষে তার লুকস ইমপ্রুভ করতে গিয়ে ১২টা বাজায়, তারপরে আপনাদের কাছে আসে? এখন একটা ব্যাপার হচ্ছে কি, সেটা তো আপনারা টেলিভিশনেই দেখেন। আমি যদি আপনাদেরকে উদাহরণ দেই, আমি কোনো অ্যাক্ট্রেসের নাম নিব না। আপনি জাস্ট উনার যখন এসবের মধ্যে উনি ঢোকেন নাই, সেই সময় তার চেহারার নমনীয়তা, তার চেহারাটা দেখতে যে একটা মানুষের সৌন্দর্য ছিল। আপনি কি বহু অ্যাক্ট্রেসের উদাহরণ দিতে পারেন? আপনি অবশ্যই পারেন। যেটা আপনি দেখছেন এখন নাই। দেখছেন এটা কমপ্লিটলি চলে গেছে। কিন্তু এখানে একটা ইম্পোর্টেন্ট জিনিস আছে। আ উনাদের কাছে যে জিনিসটা দেখিয়ে কাজগুলো করা হয়েছে, তারা তো দেখছে যে আমি এটাই চেয়েছি, এটাই আমার এখন আছে। উনি তো কখনো ভাববেন না যে এটা আমার জন্য একটা প্রবলেম। আপনি দেখে মনে করছেন লিপটা এত কেন আনইউজুয়ালি বড় হবে? আ একটা ব্রেস্ট অগমেন্টেশন এরকম কেন হবে, বা আদার, এটা আপনার অ্যাবনরমাল মনে হচ্ছে। এটা তো তার অ্যাবনরমাল মনে হচ্ছে না। এটা আমাদের তো খুব ডিপ ইনার সাইকিক প্রবলেম। যে আমি মনে করছি যে যেটাকে আমি নরমাল বলছি, যেটা আমি চাচ্ছি, আমি ডিজায়ার্ড জিনিসটা তার পেয়েছি। মাথায় সৌন্দর্যকে বিকৃত করে দেওয়া হয়েছে। এক্সাক্টলি, মানে আমি যেটা বলছি এখানে প্রবলেমটা হচ্ছে, আমরা মনে করছি যে এরকম করে তাদের খুব একটা রিগ্রেট হচ্ছে, তারপর তারা সলভ করতে চাচ্ছে, হুইচ ইজ নট ট্রু। রাদার একটা ভেঞ্চার শেষ হলো, দেন আমি একটা রিভিশনে আরেকটা করছি, দেন আমি একটা রিভিশনে আরেকটা করছি। আপনি বাই প্রোডাক্টটা দেখে আপনি বুঝতেছেন ভাই এখানে কিছু একটা প্রবলেম আছে, বা এটা হওয়া উচিত না। বাট মানুষটাকে আপনি বোঝাতে পারবেন না। এটা একটা মানে $1,000,000 একটা ইন্ডাস্ট্রি, এবং এটার করাপশনটা কিরকম, ধরেন কি, আমি আপনার সাথে কাছে সিম্পল একটা উদাহরণ দিতে পারি, যে আমি ফিলার করতে গেলাম, ফিলার করতে গিয়ে একটু অতিরিক্ত হলো। তো আমি বলছি, আচ্ছা এটা তো একটু এরকম আছে, তাহলে এখানে একটু ফিলার দেই, তাহলে এটার সাথে একটা কন্ট্রাস্ট হবে। তার মানে আপনি আরও দুটো খরচ বাড়িয়ে ফেললেন। তো আচ্ছা এটা থাকুক ৬ মাস, এগুলো তো সব টেম্পোরারি, কোনোটাই পার্মানেন্ট না। আচ্ছা এরপর দেখা যাক আর একটা, আপনার কাছে না, আমার কাছে মনে হচ্ছে আইসটা একটু বেশি হলো, আচ্ছা এটা মনে হয় এটা করা যায়, এবং ইউ আর রেডি টু পে। সো আপনার কোনো অসুবিধা নাই, এবং সবাই করছে, আমিও করতে আসছি। সো জিনিসটা তো এরকম না যে আমি একজন ভোক্তা
নিরাপত্তা অধিকার সম্পর্কে সচেতন মানুষ। কিছু একটা দিলে আমি আইল কোয়েশ্চেন যে এটা কেন? এটা আসলে আমার জন্য দরকার কিনা? এটা কি আমার কোনো একটা প্রবলেম বা ডিজিজ সলভ করতে করা হচ্ছে কিনা? সো আমরা তো এই কোয়েশ্চেনগুলো করছি না। তাই আমার যেটা হয় কি আমরা অ্যাজ আ ডার্মাটোলজিস্ট, ক্লিনিক্যাল ডার্মাটোলজিস্ট যারা আমরা অ্যাস্থেটিক ডার্মাটোলজির ফিল্ডে কশাসলি পা ফেলি, অর্থাৎ আমার কাজ হচ্ছে রোগ হলে সেটা সারানো, রোগের কনসিকুয়েন্স হিসেবে ফিক্স করা, মাইল্ড অগমেন্টেশন যেটা আমার ক্লিনিক্যালি প্রয়োজন অথবা আমি রিলিজিয়াস বাউন্ডারির মধ্যে হতে হবে বাংলাদেশের কনটেক্সটে, সেটুক পর্যন্ত আমরা আসলে স্টেপ ইন করি। বাট এখানে ওই এন্ডটা ওপেন। মানে এটার কোনো শেষ নাই যে মানুষ কি থেকে কি করছে, কেন দিব, কেন করছি, কেন করছি না। এটার কোনো অ্যান্সার নাই। এখানে আমি দুভাবে আনতে পারি। আমার বহু কলিগ আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভুল যে সবাই ব্যবসায়ী, সবাই এটা খারাপভাবে করছে। একদমই সত্যি না। আমি আমার অসংখ্য কলিগের উদাহরণ দিতে পারি। খুবই জুডিশিয়াল ওয়েতে তারা সার্ভিস প্রোভাইড করে। আমি আমার সেন্টারের কথা বলতে পারি, আমার ডক্টর আফরোজা জেসমিন, ডক্টর সিলভিয়া চৌধুরী, আমার যারা কলিগ আছে, অনেক সময় হয় আমরা মনে করি একটা একনি স্কার আমার ৬ টা লাগবে, আমি বলে দিলাম। ৫ টায় যদি শেষ হয়ে যায়, দে জাস্ট স্টেপ ব্যাক। মানে ব্যাপারটা এরকম যে না হলে আমরা জাস্ট সরে আসছি। কিন্তু এরকম বহু ডক্টর আছেন, করছেন। কিন্তু উনারা না আসলে বেশিরভাগই ক্যামেরার সামনের মানুষ না। বেশিরভাগই তারা আর এই আমাদের ডার্মাটোলজিস্টদের একজন ডার্মাটোলজিস্ট নিজের টাকায় ১০ কোটি টাকা আয় করে একটা সেন্টার করেছে। এটা তো একটা বেশ কঠিন একটা কাজ সেলফ ফাইন্যান্সে। তাই এই ইন্ডাস্ট্রিতে না তারাই লাউড যাদের কাছে টাকাটা আছে, শুনতে যত নোংরা শোনাক। এবং তাদের একটা এলিট পেশেন্ট গ্রুপই হচ্ছে যারা নিজেদের ভালোবাসে না, যারা ফ্রাস্ট্রেটেড। আমি এটা জেনারেলাইজড করছি না। আমি চাই না এটাকে খুব পার্সোনালাইজ কেউ করুক। এটার মধ্যে একটা গ্রুপ অবশ্যই আছে যাদের নিড আছে। তারা নিজ দায়িত্বে, আমি যে জেনারেলাইজ কমেন্টটা করলাম এখান থেকে নিজেদের সরাই নেবেন। কিন্তু এটা একটা রূঢ় সত্য যেটা শুনতে ভালো শোনায় না। আমরা যদি একটু ব্রনের দিকে একটু কনসেন্ট্রেট করি, ব্রন নিয়ে অনেক মেয়ে সাফার করে, ছেলেরাও সাফার করে। সো এবং ব্রনের ট্রিটমেন্ট করতে গিয়ে দেখা যায় সমস্যাটাকে অনেক সময় বিভিন্ন রকম ছোট ছোট থেরাপির কথা বলা হয়, যে থেরাপিগুলো কতটুকু উপকারী আমরা জানি না। সো ব্রনের আসলে একটা ভালো ট্রিটমেন্ট প্ল্যান কি? এটা খুবই জরুরি একটা প্রশ্ন। আমি এই কথাটা কেন জরুরি মনে করি সেটা আগে একটু ক্লিয়ার করি। এত সাধারণ একটা রোগ আমরা মনে করে নেই ব্রণ। কিন্তু যেকোনো ডার্মাটোলজিস্টের আমি বলব ভীষণ চ্যালেঞ্জিং। আমরা সাধারণ ব্রণের কথা বলছি না। অসাধারণ ব্রণ আসলে কোনগুলো? যেগুলো বিশাল নডুলোসিস্টিক, আপনি দেখছেন হয়ে আছে, ইনফেক্টেড, প্রচুর দাগ করে ফেলেছে, ছিদ্র করে ফেলেছে। সো আমাদের বয়ঃসন্ধিতে ব্রণ হবেই হরমোনাল বাউন্সের জন্য। ছেলেদের কিন্তু ব্রণ আরো বেশি হয় টেস্টোস্টেরনের জন্য। এখন কাহিনী হচ্ছে যে ঠিক আছে বাবা তোমার এখন ট্রিটমেন্ট লাগবে না। কখন লাগবে না? অত গর্ত-টর্ত কিছু করে নাই। আসছে যাচ্ছে এটা সেটেল হয়ে যাবে। যদি দেখি গর্ত করছে, নটোরিয়াস, আমাকে অবশ্যই ট্রিটমেন্টে আসতে হবে। ব্রণ ট্রিটমেন্টে ম্যাজিক বলে কিচ্ছু নাই। ব্রণ ট্রিটমেন্টে আমার স্কিনটাকে আমি টানা ১ বছর আসলে হিলিং এর মধ্যে নেওয়া উচিত, হ্যাঁ? আমাদের ব্রণের এখানে অনেকগুলো ভুল ধারণা আছে যে ব্রণ ট্রিটমেন্ট করতে অ্যান্টিবায়োটিকের ব্যবহার হয়। মানুষ অ্যান্টিবায়োটিক খেতে হবে এই চিন্তায় ডাক্তারের কাছে যায় না। যে গেলে তো আমার অ্যান্টিবায়োটিক দিবে। মানুষ যেটা বোঝেন না সেটা হচ্ছে এটা বিজ্ঞানী আবিষ্কার করেছে যে যক্ষ্মা এবং ব্রণ দুটো কন্ডিশন লম্বা সময় অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে। জুডিশিয়াল ইউজ অফ অ্যান্টিবায়োটিক হলে এখানে রেজিস্ট্যান্স বা অন্য ভয়ের আশঙ্কা নাই। এবং অনেক সময় ব্রণ সারাতে অ্যান্টিবায়োটিক এককভাবে যথেষ্ট হয় না। যেমন একটা পেশেন্টের যদি পলিসিস্টিক ওভারি থাকে বা বিভিন্ন হরমোনাল ইস্যুস থাকতে পারে। একেকজন তো স্কিন টাইপ একেক রকম থাকে, সিভিয়ারিটি একেক রকম থাকে। তখন আমাদের সেকেন্ড মেডিসিনগুলো খুব ইম্পোর্টেন্ট, যেমন স্পাইরোনোল্যাকটিন, আইসোট্রেটিনয়েন, ওটা বুঝে আমাদের দিতে হবে। দাগ তোলার জন্য সেরাম থাকে, কেমিক্যাল পিলিং থাকে। আপনি যেটা আসছিলেন, যদি কেউ মুখে ব্রণ দেখে, তাদের প্রাথমিক কাজ হচ্ছে শুধু ব্রণ সারানোতে ট্রিটমেন্ট যিনি করছেন তিনি ফোকাসড কিনা এটার ব্যাপারে সচেতন থাকা। কারণ আপনি যেখানে সেখানে চলে গেলে ১০ সেশন ইপিএন, ২ সেশন কার্বন ফেসিয়াল, ৫ সেশন কেমিক্যাল পিলিং ঝাঁপ দিয়ে সবার আগে চলে আসবে। তখন আপনার বুঝে নিতে হবে যে এটা আসলে আমার ব্রণ টার্গেট করছে না। আমি উদাহরণটা এভাবে দিতে পারি, ধরেন আমি ব্রণ ট্রিটমেন্ট ঠিকমতো সলভ করিনি। আগে আমি দাগ শুরু করলাম। দাগের ট্রিটমেন্ট অমুক-তমুক, যেটা পেশেন্ট বেশি আপসেট থাকে। ও এখন আগায় গেল। দাগের ৫ টা হয়ে গেছে। নতুন যে আজকে ঘাপ করে এক গাদা বেরোলে এগুলো এখন কি করবে?
তো তখন বলবে কি এটা তো হচ্ছে না, এবার আরেকটা করি, এটা তো হচ্ছে না, আরও কিছু প্রসিডিওর করি। তাই প্রসিডিওর প্রথম 6 মাস নামই নেওয়া উচিত না। আমরা এক্স্যাক্টলি সেরেন স্কিনে এই কাজটা করি। আমরা 4.5 মাস লেগে যায় একটা খুব সিভিয়ার একনিকে কুল ডাউন করতে। তারপরে আমরা ব্যাক এন্ডে একটু মেডিসিন রেখে গর্তের ট্রিটমেন্টটাতে ঢুকে যাই। সেরাম দিয়ে দাগগুলো অনেকটাই সলভ করে ফেলা যায়। আমরা যদি আসলে একটা সুস্থ স্কিনের একটা যদি রুটিন খুঁজে, একটা সুস্থ স্কিন কেয়ারের রুটিন আসলে কেমন হওয়া উচিত ফর এভরিওয়ান, অথবা একটা রেগুলার একটা ছেলে মেয়ের জন্য? আচ্ছা, এটাকে আমরা একটা রুলস হিসেবে সেট করি সবসময়। সেটাকে আমরা 3 to 1 বলি। 3 to 1 মানে 3 আমি অলরেডি আপনাকে একদম শুরুর দিকে বলেছি। 3 মানে বেসিক ৩ টা আইটেম, হ্যাঁ? একটা ফেস ওয়াশ, ময়েশ্চারাইজার, সানব্লক। 3 শেষ, হ্যাঁ? এখন আসেন 2, আপনি যাবেন কি যাবেন না এটা আপনি যদি নিজে বোঝেন সিদ্ধান্ত নেবেন, নতুবা একজন ডার্মাটোলজিস্ট দেখিয়ে নিবেন। 2 বলতে আমরা অনেকগুলো জিনিসকে বুঝতে পারি। 2 বলতে ১ম এ বুঝাই হলো মর্নিং অ্যাট নাইট ২ বেলা। 2 এর একটা ব্যাখ্যা হতে পারে যে অ্যাক্টিভ গুলোর কথা আমরা বলেছি, নায়াসিনামাইড, আলফারবিটিন, ভিটামিন সি, অ্যাজেলিক অ্যাসিড, নিড বেসড টার্গেটেড যে সেরামগুলো আমাদের বিভিন্ন প্রবলেম সারাতে লাগে। 2 এর ব্যাখ্যাটা এরকম হতে পারে যে সকালে একটা আমি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট রাখছি, রাতে একটা রাখছি। তাহলে ১ মিলে ২ টো প্রোডাক্ট। 2 এর আরেকটা ব্যাখ্যা হতে পারে যে আমার স্কিন যদি আরো ম্যাচিউর হয়, অনেক প্রবলেম আছে, তখন আমি সকালে ২ টো সেরাম রাখতে পারি, রাতে ২ টো সেরাম রাখতে পারি। তাহলে 3 মানে বেসিক স্কিন কেয়ার, 2 মানে যদি প্রয়োজন হয় আমি এখানে বিভিন্ন অ্যাক্টিভ ঢুকাতে পারবো এইভাবে করে। 1 মানে হচ্ছে উইকলি একটা এক্সফোলিয়েটর। এটা মানে কি ওই যে আমাদের স্কিনে যে আনইভেন লেয়ার আছে ওটা তো মানে অনেক স্লো যায়। তাতে হয় কি ট্যান হলো, ধরেন আপনি কক্সবাজারে গেলেন। এই ট্যানিং যে কবে সারবে তো অনেক সময় নিয়ে নিবে। তখন একটা উইকলি এক্সফোলিয়েটর রেখে দিলে ওই যেটা আমার লেয়ারটা চলে যেত ২১ দিনে সেটা একটু ত্বরান্বিত হচ্ছে। তাই এটা এখনই যাওয়া যাবে না। 3 তে আগে অভ্যস্ত হতে হবে। 2 এ অভ্যস্ত হয়ে তারপরে 1। আমি যদি সাধারণ মানুষের বলি যার স্কিনে কোনো প্রবলেম নাই, দাগ নাই, কিছু নাই, আমি ছেলে, আমি মেয়ে, সবার জন্য 3 আর কিচ্ছু না। পিগমেন্টেশন আছে, তাহলে আমার মতে নিজে একটু সেরাম ব্যবহার না করে একটু কাউকে দেখায় নেওয়াটা ভালো যাদের এটার ব্যাপারে একটু আন্ডারস্ট্যান্ডিং আছে। থ্যাংক ইউ। আপা, আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম এবং আমার কাছে মনে হয় যে আপনার রং তো ফর্সা নিয়ে তো কিছুই করা হ্যাঁ, গেল তা না। আমার আর ফর্সা হওয়া হবে না। আমার কাছে মনে হয় আমার বউও মেনে নিছে যে হ্যাঁ, আমি ম্যানেজ। এরকমই থাকবো। হ্যাঁ, ব্যাপারটা তো। তো বাট আমার কাছে মনে হয় ডিসকাশনটা খুবই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ভাবি, খুবই হেল্পফুল একটা ডিসকাশন। আমার কাছে মনে হয় যে স্কিন কেয়ার নিয়ে এত কোটি টাকা বা এত বড় ব্যবসার থেকে নিজের পকেট খালি করার আগে অ্যাটলিস্ট মানুষের শেখা উচিত যে জিনিসটা কী, জিনিসটা কীভাবে আদৌ ম্যানেজ করব। অ্যান্ড আমার কাছে মনে হয় যে এই ব্যাপারে আমরা হয়তো বা ফিউচারে বেসড অন কমেন্টে আমরা যে কোয়েশ্চেনগুলো পাই তারপরে হয়তো আমরা আবার একটা ডিসকাশন করতে পারি ইনশাল্লাহ। থ্যাংক ইউ আপনাকে।